রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, সরকারি নির্দেশক্রমে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে যে অধ্যায় নিয়ে আমি আলোচনা করব, আমি অধ্যায় এবং আমার পরিচিতি সম্পর্কে তোমাদের সাথে পরিচয় দিচ্ছি। আজকের ক্লাস দ্বাদশ শ্রেণী ব্যবসা শিক্ষা ও বিএম শাখা, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, প্রভাষক মোস্তফা মিয়া, ব্যবস্থাপনা বিভাগ, পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজ, সুবর্ণচর, নোয়াখালী। দেশের যেই প্রান্ত থেকেই আমার প্রিয় শিক্ষার্থীরা আমার ক্লাস শুনছ, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আশা করি আজকের ক্লাসে তোমরা উপকৃত হবে। আমরা আজকের ক্লাসের মূল আলোচনায় এখনই চলে যাব। আজকের ক্লাসের বিষয় একজন দক্ষ ব্যবস্থাপকের কি কি গুণ থাকা দরকার, আমরা সেই বিষয়ে আলোচনা করব। দক্ষ ব্যবস্থাপক বলতে আমরা একটা সংজ্ঞায়ন করতে পারি যে ব্যবস্থাপক যিনি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন থেকে অধস্তন পর্যন্ত, টপ, মিডল, লো লেভেল পর্যন্ত তিনটা স্তরে যেই ব্যবস্থাপক সার্বক্ষণিক সুন্দর জ্ঞান রাখে পরিচালনার জন্য, তাকে আমরা দক্ষ ব্যবস্থাপক বলে থাকি। এই দক্ষ ব্যবস্থাপনার মধ্য দিয়েই আমাদের প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের সর্বোপরি সমস্ত জায়গায় আমরা ধীরে ধীরে তার দক্ষতার যে অগ্রগামী কাজ সেগুলো আমরা লক্ষ্য করতে পারি। একটি প্রতিষ্ঠানে যখন সার্বিক একবারে ম্যানেজমেন্ট থেকে, টপ লেভেল থেকে ম্যানেজিং ডিরেক্টর, জিএম, এজিএম এবং শ্রমিক কর্মচারী লো লেভেল পর্যন্ত কাজটা যখন সুচারুভাবে পরিচালিত হয়, সবার দিকে যখন নজর রাখা হয়, কার উপর বৈরিতা সুবিচার দিয়ে, তখনই দক্ষতার পরিচয় ফুটে ওঠে। তাহলে আমরা জানতে পারলাম দক্ষ ব্যবস্থাপক কি বা দক্ষ ব্যবস্থাপনা কি, এ বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করছি। তার পরবর্তীতে আমরা আলোচনা যাচ্ছি তার একজন দক্ষ ব্যবস্থাপকের কি কি গুণ থাকা দরকার। বিশেষ করে এই গুণগুলো থাকা দরকার: শিক্ষাগত যোগ্যতা ও সাধারণ জ্ঞান। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান চালাতে হলে শুধু অক্ষর জ্ঞানহীন লোক দিয়ে আমরা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবো না, বা কোনো প্রতিষ্ঠানই পরিচালনা করতে পারবো না। এ থেকে বোঝা যায় যে একজন দক্ষ ব্যবস্থাপক হতে হলে অবশ্যই তাকে এডুকেশনাল কোয়ালিটি থাকতে হবে, তাকে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এই যোগ্যতার ফলে তাকে একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত কিভাবে কাজকে পরিচালনা করবে তার দক্ষতা দিয়ে, সেটা তিনি আস্তে আস্তে বুঝে তার কাজগুলোকে এবং তার দক্ষতাগুলোকে প্রয়োগ করে এবং সেটা কর্ম পরিবেশ সৃষ্টি করে দিতে পারবে। আর সাধারণ জ্ঞান একজন দক্ষ ব্যবস্থাপকের সাধারণত সাধারণ জ্ঞান, যে জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান, এই জ্ঞানগুলো থাকতে হবে যে শ্রমিক কর্মচারীরা কিভাবে চলবে, অফিসাররা কিভাবে চলবে, কার কাজের পরিবেশ কিভাবে দিবে এবং কখন কাজ থেকে শুরু হবে, কখন প্রস্থান হবে, সুন্দর করে পরামর্শমূলক নির্দেশনার মতো যখন কাজগুলি বুঝিয়ে দেওয়া হয়, তখন তার এই দক্ষতার পরিচয়, একজন দক্ষ ব্যবস্থাপকের দক্ষতার পরিচয় ফুটে ওঠে। সর্বোপরি আমরা বুঝতে পারলাম এই বিষয়ের উপর যে শিক্ষাগত যোগ্যতা, এই বিষয়টা অবশ্যই প্রত্যেকটা ব্যবস্থাপকের থাকা দরকার। কারণ শিক্ষা না থাকলে মানুষ মেরুদণ্ডহীনের মতো হয়ে বেঁচে থাকে। তাহলে অবশ্যই আমরা শিক্ষার দিকে প্রথমে নজর দিলাম, এবং যে ব্যবস্থাপক যত বেশি শিক্ষা দীক্ষার দিক দিয়ে উন্নত, টেকনোলজির দিক দিয়ে উন্নত এবং পারিপার্শ্বিক জ্ঞানের দিক দিয়ে উন্নত,
সেই ব্যবস্থাপক সমাজে এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত এবং যোগ্য ব্যবস্থাপক হয়ে গড়ে ওঠে। তারপরে আসছে আমাদের সাংগঠনিক জ্ঞান। একজন দক্ষ ব্যবস্থাপকের সাংগঠনিক অর্গানাইজ যেটাকে বলা হয় সংগঠন বা সাংগঠনিক জ্ঞান আমাকে জানতে হবে। এই একটি প্রতিষ্ঠানে যখন হাজার হাজার কর্মচারীরা থাকেন তখন মানুষের রুচি, অভ্যাস এবং তাদের চাহিদা সেগুলো সম্পর্কে আমাদের অনুধাবন করতে হবে দক্ষ ব্যবস্থাপকের। তাহলে সাংগঠনিক ক্ষমতা, তাদেরকে তাদের মনের চিন্তার, একজন দক্ষ ব্যবস্থাপকের মনের চিন্তা দিয়ে সেই চিন্তা তাদের উপর প্রয়োগ করে, সুন্দর চিন্তা দিয়ে প্রয়োগ করে তারপরে তারা তাদের কাছ থেকে কাজ আদায় করে নিবে। যেমন আজকে দেখা গেল 1000 কর্মকর্তা একটা প্রতিষ্ঠানে কাজ করে, বিশাল প্রতিষ্ঠান, যেমন বাংলাদেশের অনেক বড় বড় কোম্পানি আছে, হ্যাঁ, যেমন প্রাণ, RFL, পার্ক ইন্ডাস্ট্রিজ, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, এটাতে হাজার হাজার লোকের কাজ করে। থার্মেক্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, যেটা হাজার হাজার লোকের কর্মসংস্থান। তাহলে দেখা যায় তাদেরকে যদি ব্যবস্থাপক সাংগঠনিক দিকে দুর্বল থাকে, তাদেরকে তাদের নিজের সাংগঠনিকতা দিয়ে, নিজের প্রেরণামূলক কিছু দিয়ে এবং তাদের পরিচালনা দক্ষতা দিয়ে তাদের মন জয় করতে হবে। তাহলে একজন দক্ষ ব্যবস্থাপকের যে সাংগঠনিক ক্ষমতা সেটা অবশ্যই ফুটে উঠবে। 3 নম্বর আমরা পাই শারীরিক ও মানসিক সম্পর্ক। শারীরিক এবং মানসিক সম্পর্ক দক্ষ ব্যবস্থাপকের থাকতে হবে। শারীরিক এবং মানসিক সম্পর্ক একটার সাথে আরেকটা জড়িত। যেমন মাথার সাথে পায়ের সম্পর্ক, মাথার সাথে বডির সম্পর্ক, মাথার সাথে দেহের সম্পর্ক, ব্রেনের সাথে সমস্ত অঙ্গের সম্পর্ক, তেমনি একজন দক্ষ ব্যবস্থাপকের শারীরিক ও মানসিক সামর্থ্য দুটোই থাকতে হবে। এই আশেপাশের যোগ্যতা থাকা সত্ত্বেও তার শরীর ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে এবং মানসিকভাবে সে সবসময় ফিট থাকতে হবে। যে কোনো পরিস্থিতি সে কর্মচারীদের সাথে এবং প্রতিষ্ঠানের যে কোনো ঝামেলা সে সূক্ষ্ম জ্ঞান দিয়ে মোকাবেলা করতে পারেন। এটার নাম হলো শারীরিক ও মানসিক। কারণ শারীরিক সমস্যা থাকলে, অসুস্থ থাকলে অনেক সময় দেখা যায় তার কর্মদক্ষতা এগিয়ে নিয়ে যেতে পারবে না, এবং মানসিক যদি সামর্থ্য না থাকে তাহলে তার কাজকে তার শ্রমিক কর্মচারীদের দিকে যে ফুটিয়ে তুলতে পারবে না। এই বিষয়টা অবশ্যই থাকবে। তাহলে যারা ঊর্ধ্বতন ব্যক্তি আছে তাদেরকে শারীরিক এবং মানসিক সামর্থ্য যাচাই করে তাদেরকে ওই অবস্থানে এবং বড় চেয়ারে বসাতে হবে। তাহলে যেমন স্বজনপ্রীতি, আত্মীয়তা, এগুলোর মাধ্যমে যখন বিভিন্ন ব্যক্তিকে বসিয়ে দেওয়া হয় তাদের আত্মীয়তার সম্পর্ককে, তখন প্রতিষ্ঠান কিন্তু ভালো চলতে পারে না। তাহলে যোগ্য এবং দক্ষ ব্যক্তির শারীরিক মানসিক সামর্থ্যটাও অত্যন্ত আমাদের জন্য, একজন দক্ষ ব্যবস্থাপকের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা জানতে পারলাম শারীরিক ও মানসিক সামর্থ্য যে বিষয়টা কি। তারপরে আসছে অনুপ্রেরণা ও যোগান ক্ষমতা। অনুপ্রেরণা, মোটিভেশন, যেটা ইংলিশে আমরা বলি মোটিভেশন বা প্রেরণা বা উদ্যমী বা উৎসাহ দেওয়া। আমরা আমাদের ভিতরে যারা ব্যবস্থাপক, উচ্চ পদস্থ কর্মকর্তা বা ভালো ব্যবস্থাপক, দক্ষ ব্যবস্থাপক, তারা কি করতে হবে, যে অনুপ্রেরণামূলক বক্তব্য দিতে হবে এবং তাদের চিন্তা চেতনা থাকতে হবে পরিষ্কার, যেন 100 বছর বা 10 বছর 20 বছর পরে তার চিন্তার ফসলটা ওই শ্রমিক কর্মচারীর ভিতরে আস্তে আস্তে গেঁথে থাকে, যে আমার বস যে অনুপ্রেরণা। যেমন কি অনুপ্রেরণামূলক বক্তব্য, যে প্রেরণা, যেমন শ্রমিকরা আজকে যে কাজ করলো প্রতিষ্ঠানে, দেখা গেল 200 কোটি টাকার কাজ পেয়ে গেল। কোথায় থেকে? কানাডা থেকে বা আমেরিকা থেকে বা জাপান থেকে বা ইংল্যান্ড থেকে। আমরা যখন কাজগুলি পেয়ে যাই তখন শ্রমিক কর্মচারীদের সাথে ভালো সম্পর্ক রেখেছে, তোমরা কি এই কাজ যদি 1 মাসের ভিতরে বা 2 মাসের ভিতরে আমরা সম্পন্ন করতে পারি, তাহলে তোমাদেরকে আমার কোম্পানির তরফ থেকে 5% লভ্যাংশ হারে তোমাদের বেতনের সাথে আমরা এই টাকাটা দিয়ে দিব, যোগ করা হলো। এটা হলো অনুপ্রেরণা। তারপরে শ্রমিকদের শারীরিক বিভিন্ন সমস্যা, এগুলি দেখতে হবে এবং তাদের যে বেতন বোনাস, এগুলো দেখতে হবে। তারপরে যোগান, অনুপ্রেরণার সাথে যোগান, যে যোগানের যে ক্ষমতাটা, যে এটা থাকতে হবে, যে আমি কথা দিলাম এবং কথা রাখলাম না, আমি আশা দিলাম, আশা পূরণ করতে পারলাম না, এমনটা হবে না। কথা এবং কাজের সাথে যেটা জড়িত, অনুপ্রেরণা এবং যোগানের সাথে যেটা জড়িত, সেটা একসাথে গেঁথে দিতে হবে। যেমন কি করতে হয়, যেমন অর্থের সাথে আমাদের অর্থনীতি, অর্থের সাথে সমাজ জড়িত, রাষ্ট্র জড়িত, প্রতিষ্ঠান জড়িত, দেশের সমস্ত আদার্স
যে চাষ জড়িত, চাষাবাদ জড়িত, শিল্প ইন্ডাস্ট্রি জড়িত। এমনই এই অর্থ যখন ফুরিয়ে যায় তখন কিন্তু আমরা কোনো জায়গায় অনুপ্রেরণা দিয়ে তাদের সাথে কথা বলতে পারবো। তাহলে যে অর্থনৈতিক বিষয়টা যেটা আমরা শ্রমিক কর্মচারীদের মধ্যে দিব, সেটা যেন অনুপ্রেরণা দিয়ে আমরা তাদেরকে বঞ্চিত না করে থাকি, সেটা আমাদের লক্ষ্য। তাহলে অনুপ্রেরণা এবং যোগান এই দুইটা ওতপ্রোতভাবে জড়িত। দুইটার সাথে একটা যদি বলে আর একটা না দিই তাহলে আমরা কি মনক্ষুণ্ণ হয়ে যাব। প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীরা মনক্ষুণ্ণ হয়ে যায়। এই মনক্ষুণ্ণ হওয়ার ফলে আমাদের শ্রমিক কোন্দল দেখা যায় এবং তাদের অসন্তুষ্টি সৃষ্টি হয়, কাজের ব্যাঘাত সৃষ্টি হয়। তাহলে এই বিষয়টা একজন দক্ষ ব্যবস্থাপক অবশ্যই মোকাবেলা করতে পারে। ধৈর্যশীল ও সংযমী একজন ব্যবস্থাপককে, দক্ষ ব্যবস্থাপককে অবশ্যই তাকে ধৈর্যশীল এবং সংযমী আচরণ। অনেক সময় দেখা যায় প্রতিষ্ঠানে হট্টগোল হয় এবং জীবিকা নির্বাহের জন্য, চাহিদার জন্য, এবং তারা অনেক সময় দাবি দাওয়া নিয়ে আসে উচ্চপদস্থ লোকদের কাছে, এমডি, ম্যানেজিং ডিরেক্টর, যিনি জিএম, তারপরে বড় বড় পিএম, জিএম, এদের কাছে তাদের দাবি দেওয়া বা মালিক পক্ষের কাছে দাবি দেওয়া নিয়ে বা রাষ্ট্রের কাছে দাবি দেওয়া নিয়ে আসে। সেই প্রেক্ষিতে আমরা তাদেরকে লাঠিচার্জ করতে পারবো না এবং পুলিশ দিয়ে লাঠিচার্জ করতে পারবো না। তাদের দাবি দেওয়ার জন্য ধৈর্যশীল আচরণ করে উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারীরা ধৈর্যশীল দিয়ে তাদের কথা শুনতে হবে, তাদের দাবি দেওয়াগুলো বুঝতে হবে, বুঝার পরে সংযমী আচরণ করে ন্যায়পরায়ণতা দিয়ে তাদের সাথে মোকাবেলা করতে হবে এবং তাদের দাবি দেওয়ার সাথে সংযুক্ত রেখে আলাপ আলোচনার ভিত্তিতে সেই জিনিস ফয়সালা করতে হবে। এটা হলো একজন দক্ষ ব্যবস্থাপকের গুণ, অত্যন্ত ভালো গুণ। এই গুণগুলি থাকলে আমাদের রাষ্ট্র এবং সমাজে যেই ধরনের প্রতিষ্ঠানগুলো আছে, যারা বড় চেয়ারে বসে আছে, তাদের আর মানে এই বিষয়গুলো যদি লক্ষ্য রাখে তাহলে অধস্তনরা কোনোদিন উচ্ছৃঙ্খল হওয়ার কথা না এবং তাদের কাছ থেকে আমরা নেগেটিভ কোনো আশা করবো না, সবসময় পজিটিভ আশা করবো। এবং সংযমী, ধৈর্যশীল এবং সংযমী। আমরা প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারলাম যে আমরা ধৈর্যশীল এবং সংযমী। ধৈর্য এক মহৎ গুণ, এটাও বলা আছে যে ধৈর্যের সাথে আমরা মোকাবেলা করতে হবে। তাহলে কারণ তাদেরকে দিয়ে যখন আমি শ্রমিকের হাত দিয়ে যখন কি প্রতিষ্ঠানের চাকা ঘুরে এবং কলকারখানার চাকা ঘুরে, অর্থের চাকা ঘুরে, রাষ্ট্রের চাকা ঘুরে, তাহলে তাদের সাথে মানবিক আচরণ দিয়ে দেখতে হবে। এটা হলো দক্ষ ব্যবস্থাপকের অন্যতম একটি গুণাবলী। তারপরে হলো সাহসিকতা। একজন দক্ষ ব্যবস্থাপকের সারা রাত ঘুমিয়ে রইল, ঘুমায় থেকে থেকে সে প্রতিষ্ঠানে আইলো 12টার সময় এসে আবার দেখা গেল সে সাহসিকতা দেখাইলো কর্মকর্তা কর্মচারীদের সাথে আমি ঠিক টাইমে অফিসে আসি। এই ধরনের কাজ করা যাবে না। তাহলে সাহসিকতার লক্ষণ হলো ঠিক টাইমে অফিসে আসতে হবে, ঠিক টাইমে অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীদেরকে দেখাশোনা করতে হবে, তাদের ভালো মন্দ দিকগুলো আলোচনা করতে হবে, তাদেরকে স্নেহের সুলভ আচরণ দিয়ে বিভিন্ন সমস্যা মোকাবেলা করে তাদের সাহসিকতার, দক্ষতার পরিচয় দিতে হবে। তাহলে একজন দক্ষ ব্যবস্থাপকের এই গুণটা থাকতে হবে। তাদেরকে কি করা যাবে না, তাদেরকে অনেক সময় অনেক কাজে অ্যাভয়েড করা যাবে না, অনেক কাজে দূর করা যাবে না তাদেরকে। কারণ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন ব্যক্তি যারা অধস্তন থাকে তারা তাদের বসের কাছ থেকে ভালো আশা এবং ভালো ব্যবহার এবং সাহসিকতার সাথে সাথে তারা যেন সুন্দর সবকিছু নৈতিকতা মূল্যবোধ পেয়ে থাকে। এটা হলো দক্ষ ব্যবস্থাপকের একটি ভালো গুণাবলী। তারপর উদ্ভাবনী ক্ষমতা। একজন ভালো ব্যবস্থাপকের উদ্ভাবনী ক্ষমতা। এই মানদত্তার আমলের চিন্তা রেখে একজন আধুনিক ব্যবস্থাপক তার প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে না। আমাদের কি করতে হবে? বিশ্বায়নের যুগে আমাদের এই জিনিসগুলো চিন্তা মাথায় রাখতে হবে। আয়সা চেয়ারে বসে ঘুমাইলাম আর মাসে 1.5 লাখ টাকা নিয়ে চলে গেলাম, এটা হবে না। মালিককে আমাকে বুঝাতে হবে যে উদ্ভাবনী, যে আজকের বাজারে কোন ধরনের সাবান চলতেছে, 100% হালাল সাবান। তাহলে আমাকে চিন্তা করতে হবে, দেশের প্রেক্ষাপটের কথা চিন্তা করে 100% হালাল সাবান আমাকে উৎপাদন করতে, 100% হালাল তৈল আমাকে উৎপাদন করতে হবে, 100% কাপড় হালাল মানে কাপড় উৎপাদন করতে হবে বা কাপড়ের মান উন্নয়ন করতে হবে, বিশ্ববাজারের দিকে চাহিদা রেখে উন্নত মানের, উন্নত প্রযুক্তি দিয়ে, উন্নত ম্যাটেরিয়ালস কাঁচামাল দিয়ে আমাদের যে যাবতীয় যে পণ্যগুলো সেগুলো ডে বাই ডে উন্নত করতে হবে। এগুলো উদ্ভাবনী ক্ষমতা তা একজন ব্যবস্থাপকের, দক্ষ ব্যবস্থাপকের থাকতে হবে। তাহলে তার যে সুন্দর চিন্তার ফলাফল এই প্রতিষ্ঠান ভোগ করতে পারবে। আর যদি বসে বসে আমি বেতন পাইলাম আর কি
হ্যাঁ এই চিন্তা না করলাম তাহলে এই প্রতিষ্ঠান উন্নয়নের দিকে যাবে না। রাষ্ট্র তথা সমাজ উন্নয়নের জন্য এগুলো আমাদের নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে। অবশ্যই একজন দক্ষ ব্যবস্থাপকের উদ্ভাবনী ক্ষমতা একটা বড় ধরনের গুণাবলী। দূরদর্শিতা। আজকের পৃথিবী আর 10 বছর পরের পৃথিবী কি হবে, আরো 10 বছরের পিছনের পৃথিবী কেমন ছিল, মাথায় চিন্তায় রেখে আমাদের উদ্ভাবনী ক্ষমতা এবং দূরদর্শী চিন্তা দিয়ে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং পরিকল্পনা প্ল্যানিং করতে হবে, যে প্ল্যানিং, অর্গানাইজ, মোটিভেশন এবং তারপরে স্টাফিং সবকিছুর মধ্যে যে একটা সমন্বয় থাকে, কন্ট্রোলিং, এগুলির মধ্যে সমন্বয় রেখে দূরদর্শী চিন্তা দিয়ে আমার প্রতিষ্ঠানের যে যাবতীয় গুণাবলী ফুটিয়ে তুলতে হবে। একজন দক্ষ ব্যবস্থাপকের এই গুণ থাকা দরকার, দূরদর্শিতা। তারপর ব্যবস্থাপনা বিষয় জ্ঞান। আমাদের কি করতে হবে, এই ব্যবস্থাপনাটা কি, উন্নত বিশ্বে ব্যবস্থাপনাকে একটি পেশা হিসেবে গ্রহণ করেছে। তা আমাদের দেশে একটা ব্যবস্থাপনা ইনস্টিটিউট আছে, কিন্তু আমাদের দেশে এখনো ব্যবস্থাপনাকে পেশা হিসেবে গ্রহণ করা, ব্যবস্থাপনাকে বিজ্ঞান হিসেবে গ্রহণ, অথচ ব্যবস্থাপনা যদি তার ব্যবস্থাপকীয় কার্যাবলী না দিয়ে কোনো কাজ দেখায় দেয়, কোনো ডিপার্টমেন্ট কাজ করতে পারে না। হোক ফিনান্স ডিপার্টমেন্ট, হোক অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, হোক অর্থ বিভাগ, যে কোনো বিভাগ হোক, বিমান পরিচালনা, বিমান তৈরি করতে, যেমন আমাদের বিশেষ একটি যানবাহন বিমান তৈরি করার আগে তার কি কি প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে, ইঞ্জিনিয়ার কোথায় নিয়োগ করতে হবে এবং কি কি লাগবে, ইঞ্জিন কোথায় বসাতে হবে, সমস্ত কিছু কিন্তু এই ম্যানেজমেন্ট করে থাকে। ম্যানেজমেন্ট পরিচালনা করার পরে এই যে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিমানের সরঞ্জাম থেকে শুরু করে সমস্ত কি আমদানি করা হয়, তারপরে তৈরি করা হয়। তাহলে ব্যবস্থাপনা বিষয়ে আমাদের এই জ্ঞানের উপর ভিত্তি করে একটা প্রতিষ্ঠানের সার্বজনীনতা ফুটে উঠবে এবং দেশের কি ধরনের কল্যাণ রাখবে এবং আমাদের সমাজের কি ধরনের কল্যাণ রাখবে এবং একটি প্রতিষ্ঠানে যেখানে আমি কর্মরত সেখানে কি ধরনের গুণাবলী, তার এই গুণাবলী অবদান রাখবে। এই ব্যবস্থাপনা বিষয়ের বিভিন্ন বিষয়ের কলাকৌশলগুলো, আর্ট এন্ড সায়েন্স, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। ব্যবস্থাপনা কি কলা না বিজ্ঞান, কলা কি বিজ্ঞান কি, এই বিষয়গুলো যদি উচ্চতর ব্যবস্থাপনারা তারা যদি জ্ঞান না রাখে তাহলে কিন্তু এই ব্যবস্থাপকের যে একজন দক্ষ ব্যবস্থাপকের যে গুণ সেটা ফুটে উঠবে না। অবশ্যই আমাদের ব্যবস্থাপনা বিষয়ের জ্ঞান রাখতে হবে। আজকে আমার এই সংক্ষিপ্ত ক্লাসে দেশের যেই প্রান্ত থেকে আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা ক্লাসটি শুনেছ, আমি চেষ্টা করেছি অল্প সময়ে ক্লাসটিকে ফুটিয়ে তোলার জন্য এবং এই যে বিষয়গুলো আমি বলেছি যদি তোমরা অনুধাবন করো এবং ক্লাসটিকে পর্যালোচনা করো তাহলে আশা করি এর ভিতরে অনেক সুপ্ত জ্ঞান লুকিয়ে আছে, যেগুলি তোমরা শুনলে উপকৃত হবে। এবং আজকে আমি এই ক্লাস থেকে তোমাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে, আমার সালাম জানিয়ে এবং তোমাদেরকে ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আমি তোমাদের কাছে দোয়া চাই, তোমাদের জন্য দোয়া করি। ইনশাল্লাহ আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আমার কলেজের পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।